ওদের শ্রীনগর এয়ারপোর্টে ল্যান্ড করতে দেওয়া হয়েছে। এইবার জ্যোতির্ময় চোখ খুললেন। তুষার জ্যোতির্ময়ের দিকে একটু ঝুঁকে টেবিলে হাত দুখানি রেখে চোখের দিকে দৃষ্টি নিবদ্ধ করে চোয়াল শক্ত করে বললেন, এবার অ্যাটলিস্ট বলুন আপনাদের দাবি দাওয়া কি? ওরাই বলুক। আমার বয়স হয়েছে, যতটুকু করার ছিল করেছি। মেয়েদের এবং বাচ্চাদের ছেড়ে দিতে বলুন। কেন কাশ্মীরে আপনাদের মিলিটারি জওয়ানরা মেয়েদের এবং বাচ্চাদের ছেড়ে দেয়? তাহলে আমরা খামোখা ছাড়তে যাবো কেন? ওকে, অ্যাজ ইউ উইশ। চলুন একটা গেম খেলা যাক মিস্টার জ্যোতির্ময় ভট্টাচার্য ওরফে হাসান মাকসুদ। খেলবেন? এই ঘরের পাশেই দুটো পাশাপাশি কাঁচের ঘর আছে, কিন্তু একটা ঘরের শব্দ আরেকটা ঘরে পৌঁছয় না। আমরা একটা ঘরে আপনার স্ত্রীকে রাখবো, পাশের ঘরে আপনাকে। চলুন যাওয়া যাক। জ্যোতির্ময় এবারও কিছু বললেন না। তুষার উঠে দরজার বাইরে থাকা একজন অফিসারকে নির্দেশ দিতেই জ্যোতির্ময়কে পাশের ঘরে নিয়ে গিয়ে চেয়ারের উপর বসিয়ে দেওয়া হলো। জ্যোতির্ময় দেখতে পেলেন ইয়াসমিনকে। চেয়ারে বসিয়ে রাখা হয়েছে তাকে। ইয়াসমিন তার দিকে তাকালেন, কিন্তু জ্যোতির্ময় কিচ্ছু বললেন না, চুপ করে থাকলেন। তুষার বললেন, খেলাটা শুরু করি মিস্টার মাকসুদ। কি খেলা? তুষার জ্যোতির্ময়ের চারিদিকে পায়চারি করতে করতে একটা সিগারেট ধরালেন, একটা টান দিয়ে ধোঁয়া ছেড়ে বললেন, আমরা আপনার স্ত্রীর একটা আঙুল কেটে দেব। যদিও এই দুটো ঘরই সাউন্ড প্রুফ, তবে আমরা ওই ঘরের সাউন্ডটা অন করে দেব যাতে ওর আর্তনাদ আপনি শুনতে পান। আর ইউ রেডি? কি ধরনের অসভ্যতা? মিস্টার ভট্টাচার্য বা হাসান মাকসুদ, এই যে আমাদের দেশ, এটা একটা বিরাট উদারনৈতিক দেশ। এই দেশ অনেক কিছু অ্যালাউ করে, জানেন তো। ডেমোক্রেটিক কান্ট্রি আফটার অল। হিউম্যান রাইটস আছে মানুষের। যদিও অত্যন্ত কারাপ্ট কান্ট্রি, এক একজনের জন্য এক এক রকম আইন, এবং সেটা আমরাও মানি, কিন্তু সমস্যা হলো এত দুর্নীতি থাকলেও আমাদের দেশে কিছু মানুষ আছে যারা আইন কানুন মেনে চলে, ভদ্রতা মেনে চলে। এর উল্টো দিকে আছে কিছু মানুষ, যেমন আপনি, ভদ্রতার মুখোশ পরে জওয়ানদের খুন করলেন, দেশের সব থেকে এফিশিয়েন্ট অফিসারকে খুন করালেন, চাঁদনি চকের মতো জায়গায় ব্লাস্ট করালেন। এবার আপনার জন্য হিউম্যান রাইটস কি বলবে তার জন্য অপেক্ষা করে বসে থাকলে তো আমাদের চলবে না। আপনার বাপেরা মিডল ইস্টে মেয়েদের ঘর থেকে টেনে বের করে এনে খোলা বাজারে বিক্রি করে দেয়, আর আপনাদের মতো লোকেদের থেকে, আপনাদের মতো শুয়োরদের থেকে আমাদের শিখতে হবে কোনটা অসভ্যতা আর কোনটা অসভ্যতা নয়। আনিস একটা যন্ত্র নিয়ে ইয়াসমিনের ঘরে প্রবেশ করলো। কয়েক মিনিটের মধ্যেই ইয়াসমিনের তীব্র আর্তনাদ শোনা গেল এই ঘর থেকে, আর ক্যামেরার ওপাশ থেকেও। ইয়াসমিনের পায়ের একটা আঙুল কেটে নেওয়া হয়েছে। ঘরের সাদা মার্বেলের মেঝে ভেসে যাচ্ছে রক্ত। জ্যোতির্ময় চোখ বন্ধ করে বসে রইলেন। তুষার মন দিয়ে সিগারেটে শেষ করে বললেন, আপনাদের ক্যাম্পগুলোতে এগুলো শেখানো হয় তো, তাই না? যন্ত্রণা সহ্য করা। এর বেশি আপনারা কি পারেন? ইয়াসমিন কোনোদিন কোনো ক্যাম্পে যায়নি, ওকে ছেড়ে দিন, নইলে কিন্তু ফল ভালো হবে না। ইসলাম আপনাদের শিখিয়েছে মানুষ খুন করতে? কোন ইসলাম বলেছে একটু বলুন তো? দেশের নিরীহ মানুষদের মেরে আপনারা জিহাদ করবেন? বাইরে থেকে একজন দরজা নক করলো। তুষার ঘর থেকে বেরোলেন। ডিফেন্স মিনিস্টার ফোন করে আবার আপডেট জানতে চাইছেন। তুষার শান্তভাবে বললেন, ওরা শ্রীনগর এয়ারপোর্টে ল্যান্ড করতে চেয়েছিল, করানো হয়েছে। মহিলা এবং শিশুদের ছেড়ে দিতে বলা হয়েছিল, রাজি হয়নি। ডিফেন্স মিনিস্টার রাজি হয়নি মানে? মেক ইট হ্যাপেন। দাবি দাওয়া না জানালে আমরা কি করব বলুন স্যার? রেস্কিউ টিমকে বলুন ইমিডিয়েটলি অপারেশনে নামতে। আর এর মধ্যে যদি ওরা আফসানা সাইদকে মেরে ফেলে, দেন হোয়াট শুড উই ডু? ওরা নার্ভ গেম খেলতে চাইছে স্যার, আমাদেরও খেলতে দিন। কি বলছেন আপনি? মাথা ঠিক আছে আপনার? এখন খেলার সময়। তাহলে কি করব আপনি ডিসিশন নিন স্যার, কারণ ও তো রোল আনিয়েছে, আর সেই রোল না হয় আমরা সবাই মিলে একসঙ্গে খাবো। আপনি আপনার ডিসিশন নিন, তারপর আমরা রোল শেষ করে আপনার আবার একটা ফোন ধরছি। রোল রোল। আপনার না পেট খারাপ মিস্টার রঙ্গনাথ? না, পেট খারাপ বলতে ও আমাকে রোল অফার করেছিল, আমি বললাম না আজকে খাবো না, কারণ আমার পেটটা ঠিক নেই এই জন্য। আর এই বর্ষাকাল তো অনেক রকমের সমস্যা হচ্ছে, দাঁতে যন্ত্রণা হচ্ছে, চুল পড়ে যাচ্ছে, চুল পেকেও যাচ্ছে, অনেক রকমের প্রবলেম হচ্ছে। আমি ভাবছি আমার নিজের একটা ছবি তোলা, তারপর দু হাতে দুটো রোল নিয়ে, আর ছবিটার ক্যাপশন হবে রোল মডেল। রোল মডেল।
স্টোরি টেলিং এর ক্ষেত্রে যেহেতু দীপ আমার আজকের স্পেশাল গেস্ট, ও অনেকের কাছেই রোল মডেল, তো কোয়াইট অবভিয়াসলি লোকজন যখন এসে জিজ্ঞেস করে তোমাকে, দীপ আপনি কি করে এটা পড়লেন, আপনি এই ক্যারেক্টারটা কিভাবে করলেন, আপনার নারেশন এরকম, আপনি কিভাবে নারেট করলেন, হোয়াট ডু ইউ হ্যাভ টু সে? বিকজ দেয়ার আর সো মেনি থিংস যেগুলো স্টুডিওর বাইরে লোককে বোঝানোটা প্রায় ইম্পসিবল। হাউ ক্যান ইউ এক্সপ্লেন ইট আউটসাইড দ্য স্টুডিও? আমি একটা এক্সাম্পল দিই। বিখ্যাত চিত্র পরিচালক জন ফোর্ড, সত্যজিৎ রায় খুব পছন্দ করতেন। আর জন ফোর্ড সেই সময় ক্যামেরা নিয়ে এমন এমন জিনিস করেছেন বা এমন ভাবে সিনেমা শুট করেছেন, সার্চার্স এর মতো একটা সিনেমা, এর মানে ভাবা যায় না, সেটা এখনো দেখলে মনে হয় ওয়াও কি দারুণ শট। বাট হি ওয়াজ নোটোরিয়াসলি, মানে কি বলবো, ইন্টারভিউতে খুব একটা মুখ খুলতে চাইতেন না। তো এটা প্রচন্ড ড্রামাটিক শট, হ্যাঁ, সার্চার্স এ ঘোড়ার চেস চলছে। আর সেটা আমি বলছি ধর 16-25 বছর আগে, মানে তখন ক্যামেরাগুলো বড় বড়, সেই ক্যামেরা নিয়ে নড়াচড়া লোকে ভাবতে পারতো না। তো জন ফোর্ডকে জিজ্ঞেস করা হলো, সো মিস্টার ফোর্ড, হাউ ডিড ইউ শুট দিস? জন ফোর্ড with a completely flat face looks to the person and says, with a camera. তা আমার মানে আপনি এটা কিভাবে পড়লেন? এবার আমি কি করে বোঝাবো আমি কিভাবে পড়লাম ভাই? আমি দেখলাম টেক্সটটা, আমার মনে হলো এটা হয়তো এইভাবে পড়লে ভালো হয়, আমি পড়লাম। আশ্চর্য ব্যাপার, কি করে পড়লেন? হ্যাঁ, রসগোল্লা কি করে খেলি রে দুটো, এই যে এইভাবে বলে 3 নম্বরটা খেয়ে দিলাম, এটা অনেকটা সেরকম আর কি। তো জোকস অ্যাপার্ট, ইট ইজ ভেরি ডিফিকাল্ট ফর আ পার্সন টু এক্সপ্লেন সে কিভাবে এই কাজটা করে, দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর, and more than 20 years in the voiceover industry, in media, in everything that comes along with that. একটা জিনিস আমি বলতে পারি, এটা আমার জন্য একজন ব্রেকডাউন করে দিয়েছিলেন। সেই যে আমি ধনঞ্জয় বলে একটা ছবিতে অভিনয় করেছিলাম সেই সত্যযুগে। তো আমার না অভিনেতার নাম মনে নেই, উনি কিন্তু খুব বিখ্যাত অভিনেতা, যিনি ওই রিটায়ার্ড পুলিশ অফিসারের চরিত্রে অভিনয় করছেন। আচ্ছা, আমি ওকে জিজ্ঞেস করছিলাম, স্টেজ, ফিল্ম, টেলিভিশন সব করেছেন আর কি। আমি ওকে জিজ্ঞেস করেছিলাম যে আচ্ছা, আরো ভালো অভিনয় করতে গেলে কি করা উচিত? তাতে উনি খুব সুন্দরভাবে আমার ব্রেকডাউন করে বুঝিয়েছিলেন যে এটা যদি স্টেজ হতো তাহলে আমি চরিত্রটা নিয়ে একটু ভাবতাম। ভাবতেন মানে, আমার চরিত্রটা কি? আমি পুলিশ, রিটায়ার্ড পুলিশ, আজ এখানে সাক্ষী দিতে এসেছি, কিন্তু আমি কোথা থেকে এসেছি? আমি কলকাতার বাইরে থাকি, আমার কি লোকাল ট্রেনে করে আসতে হয়েছে? খেয়ে এসেছি না না খেয়ে এসেছি? আচ্ছা, আমার বাড়িতে আর কে কে আছে? বাড়িতে কি বউ বাচ্চা আছে? আমায় কি রোজ সকালে বাজার করতে হয়? তাহলে কি আজকে প্রচন্ড তাড়াহুড়োর মধ্যে বাজার করতে হয়েছে কারণ এখানে আসতে হবে? এইসব জিনিসগুলো আমি ভাবতাম। এইগুলো যদি তুমি ভেবে ভেবে বার করো তাহলে দেখবে এই ছোট্ট ছোট্ট নুয়ান্স গুলো তোমার পারফরমেন্সের মধ্যে কোথাও না কোথাও চলে আসবে। এইটা হচ্ছে আমার আজ অব্দি পাওয়া সব থেকে, মানে চরিত্রের অভিনয়ের ক্ষেত্রে ইট ইজ দ্য মোস্ট প্র্যাকটিক্যাল অ্যাডভাইস। মানে ইন দ্য কনটেক্সট অফ দ্য স্টোরি, আমি যাকে চরিত্র বলছি সেটা একটা মানুষ তো, কিন্তু গল্পতে আমি শুধু তার সংলাপগুলো দেখতে পাচ্ছি। তো তাহলে পূর্ণাঙ্গ মানুষটা কিরকম সেইটা কল্পনা করতে হয়, সেটা করলে খানিকটা সাহায্য হয়। কারণ আমরা এই আগের বারের লাইভেও আমরা এটা নিয়ে আলোচনা করেছিলাম যে এমন অনেক সময় দেখি যে যিনি গল্পটা লিখেছেন তিনি চরিত্রের ডেসক্রিপশনে হেল্প করার জন্য পাঠককে, কারণ আমি একদম টেক্সটের কথা বলছি, পাঠককে হেল্প করার জন্য, পাঠককে বুঝতে হেল্প করার জন্য তিনি ক্যারেক্টার সম্পর্কে কিছু জিনিস বলে দেন। তো পাঠকও, এটা আপনার সঙ্গেও হয়েছে, আমাদের সঙ্গে হয়েছে, আমরা যখন বই পড়তাম বিফোর দ্য টাইম when we joined this industry, তার আগে আমরা যখন বই পড়তাম তখন এক একটা চরিত্রের মতন আমরা নিজেরাই মনে মনে গলাটা করে নিয়ে পড়তাম যে ইনি কিভাবে পড়বেন, নিয়ে একটু গ্রাফ গলায় পড়বেন নাকি মিনমিনে গলায় পড়বেন। এইগুলো হেল্প করে অনেকটা যখন আমরা একটা চরিত্র বা কোনো একটা ক্যারেক্টারকে শেপ দেওয়ার চেষ্টা করি আমাদের কণ্ঠের মাধ্যমে। তো আশেপাশে কি ঘটছে পারিপার্শ্বিক সেগুলো যেমন ইম্পর্টেন্ট, ওই ক্যারেক্টারের মেজাজ কি চটকে আছে, ওই ক্যারেক্টারের মাথা কি এই মুহূর্তে ঠান্ডা,
নাকি সিন চলতে চলতে মাথাটা গরম হয়ে যাবে, এই সব কিছু এভরিথিং ইজ এক্সপ্লেইনড বিউটিফুলি ইন দ্য টেক্সট, ইউ জাস্ট হ্যাভ টু ফলো ইনস্ট্রাকশনস। তাও গন্ডগোল হয় কেন? মানে এটা কি অ্যাক্টরের পাকামো, সে নিজের মতন করে কিছু ঢালতে গেল? মিসইন্টারপ্রেট করলে গোলমাল হয় অনেক সময়, জাস্ট ল্যাপস অফ কনসেন্ট্রেশন। আমরা সবাই মানুষ, একটু তো হয় কনসেন্ট্রেশন নড়ে যেতে পারে। তবে ওই আমার মনে হয় মিসইন্টারপ্রিটেশনটা সব থেকে বড় ইয়ে আর কি। যেমন ধরো আচ্ছা, জ্যোতির্ময়ের চরিত্রটা একটা ভিলেন হলেই তার যে ওরকম দাবড়ানি দেওয়ার মতো গলা হবে, নট নেসেসারি। ভিলেনের খুব অন্যরকম গলাও হতে পারে, কিন্তু সেখানে ধরো আমি একটা লাইন বার করি, আমরা লাইন ধরে ধরে এই লাইভে। আচ্ছা, ইপসিত পুপু চক্রবর্তী, তোমার কথা শুনে ওরা দুজনেই লাইভ পড়েছে। তুমি যদি না শুনে থাকো, এটা যখন শেষ হবে আবার একবার চালিয়ে দেখে নিও। উল্টোটা বলেছে। ও, তুমি উল্টো বলেছো? ইপসিত বলেছে উল্টো, মানে ক্যাপ্টেন। আচ্ছা। না, না না না, আমরা ওটা যে যেটা করেছে সে সেটাই করবে, হ্যাঁ। সেটাই করেছে। হ্যাঁ, এবার বি.আর. চোপড়ার মহাভারত বোধহয় এই জেনারেশন দেখেনি, আমরা দেখেছি। আমরা দেখেছি। তো তাতে শকুনির চরিত্রে ছিলেন গুফি পেন্টাল। মুভি পেন্টাল। আর গুফি পেন্টাল যে গলাটা করতেন, যেটা একটা প্রচন্ড শয়তান গলা, মানে শুনলেই মনে হতো দেখো ভাঞ্জে বলে, ওই যে উনি ওইভাবে কথাটা বলতেন। এবার আমি যদি জ্যোতির্ময়ের ক্ষেত্রে সেরকম একটা গলা করি, মানে তুমি বলছো মেয়েদের এবং বাচ্চাদের চরিত্র, কেন কাশ্মীরে আপনার মিলিটারি জওয়ানরা মেয়ে এবং বাচ্চাদের ছেড়ে দেয়, যে আমরা ছেড়ে দিতে বলবো? এটা হয়তো আরো চিলিং শোনাবে, বাট ইন মাই ওপিনিয়ন, এটা সম্পূর্ণভাবে আমার মত, জ্যোতির্ময়ের চরিত্রের যা চরিত্রের ব্যাপারে, তার ব্যাক স্টোরির ব্যাপারে আমরা যতটা হিন্ট পেয়েছি, এই গলাটা তার সঙ্গে ঠিক মানানসই নয়। শকুনির, আমরা যদি মহাভারতে শকুনির ব্যাকগ্রাউন্ডটা পড়ি, শকুনি যেটা কন্টিনিউয়াসলি দেখে এসেছেন সেটা হচ্ছে যে তার পরিবারের সঙ্গে পরপর ইনজাস্টিস হয়ে আসছে। সেখান থেকে তার মাথায় একটা রাগ আসে যে একে, এই বংশটাকে আমি ধ্বংস করে দেবো, ঠিক আছে? সো দ্যাট ইজ ওয়াই হি ডাজ হোয়াট হি ডাজ, প্লটিং, স্কিমিং, অল অফ দ্যাট। হ্যাঁ, জ্যোতির্ময়ের কিন্তু একটা আদর্শগত কারণ আছে। এবার সে আদর্শটা ভুল, এটা আমরা বলতেই পারি। মানুষ খুন করার আদর্শ তো ঠিক আদর্শ হতে পারে না, কিন্তু হি রিয়েলি বিলিভস দ্যাট হোয়াট হি ইজ ডুইং ইজ রাইট। ওর সত্যিই মনে হয় যে একটা জনবহুল বাজারের মাঝখানে দাঁড়াম করে আমি একটা বোমা ফাটিয়ে দিলাম, 50টা নিরীহ লোক মরে গেল, সেখানে ওর বক্তব্য হচ্ছে এই লোকগুলো নিরীহ নয়, দে আর নট ইনোসেন্ট। যেহেতু তারা ভারতীয়, দে আর অল গিল্টি, কারণ তারা প্রত্যক্ষভাবে বা পরোক্ষভাবে ভারত সরকারকে সাপোর্ট করছে, যারা ওর কমিউনিটির বিরুদ্ধে, হিজ বিলিফ ইজ যে তাদের ক্ষতি হচ্ছে। এই আদর্শগত দিকটা থেকে যদি আমি জ্যোতির্ময়ের গলাটা ভাবার চেষ্টা করি, আমার মত হচ্ছে তাহলে তার গলায় শয়তানিটা থাকবে না, যেটা থাকবে সেটা হচ্ছে একটা ডিফায়েন্স, যে তুমি যাই করে নাও, যতই মারো, আমার বউকেও টর্চার করো, আমি মাথা নত করব না, স্ট্রং রিজলভ। হ্যাঁ, ভাঙবো তবু মচকাবো না, এই ব্যাপারটা। তো এই কারণে এবার দিস ইজ মাই আন্ডারস্ট্যান্ডিং অফ জ্যোতির্ময়। এবার অবভিয়াসলি সেখানে আমি তো খানিকটা অন্তত স্ক্রিপ্টটা পড়ে বুঝেছি এটা, সেটা যদি আমি মানে একেবারে আউট অফ কন্টেক্সট, হ্যাঁ ভাই এটা পড়ে দাও তো, হ্যাঁ ঠিক আছে, ও তোর করে দিলাম, ওরম করলে বোধহয় ঠিক জমতো না, জিনিসটা খুব একটা কনভিন্সিং হতো না। আর ইন দ্য কনটেক্সট অফ দিস স্টোরি শুনতে আরো খারাপ লাগতো, কারণ এভরিবডি এলস হ্যাজ ডান সাচ এ গ্রেট জব। মানে আর সবাইকে শুনলে একদম মনে হচ্ছে যে হ্যাঁ এটাই। কিন্তু তোমার আমার যখনই অডিও স্ক্রিন শেয়ারিং হয়েছে একসঙ্গে অ্যাজ জ্যোতির্ময় অ্যান্ড তুষার, কিছু শ্রোতা তারা লিখে এটা বলেছেন, জানিয়েছেন যে এটা প্রায় একটা মাস্টার ক্লাসের মতন হয়েছে, যে কিভাবে কথা বলতে হয়। আমরা কিন্তু যখন অভিনয়টা করেছি, যে যা নিজের সময় করেছি, ও ওর টাইমে রেকর্ড করে গেছে, আমি আমার টাইমে রেকর্ড করেছি, সেটাকে জোড়া হয়েছে, এবং ফাইনালি দ্য ওয়ে ইউ হিয়ার ইট,
সুতরাং আমরা ঠিক মাস্টার ক্লাস হিসেবে নিয়ে নিই, কিন্তু যদি আপনাদের কাছে এটা ওরকম একটা বা তার ধারে কাছেও কোনো একটা মতন প্রেজেন্টেড হয়ে থাকে, উই আর ভেরি থ্যাঙ্কফুল। থ্যাংক ইউ সো মাচ ফর দি অনার অ্যান্ড রেসপেক্ট, কারণ আপনাদের এই ভালোবাসাই আমাদের আরো এগিয়ে নিয়ে যেতে, আরো ডেঞ্জারাস সমস্ত চরিত্রে বা সেন্সিটিভ সমস্ত চরিত্রে অভিনয় করতে সাহায্য করবে। এখানে আমি ওই আমার যে প্রিয় এক্সাম্পলটা ব্যোমকেশের পথের কাঁটা বোধহয় গল্পটা মনে পড়ছে না আমার, যেখানে তোমার আর আমার একটা ইন্টারাকশন আছে, যেখানে তুমি বলছো যে সার্কামস্ট্যান্সিয়াল এভিডেন্সটাই আসল। সেখানে সিনটা হচ্ছে জানলার বাইরে একটা বোধহয় একটা চড়াই পাখি এসে বসে, তার মুখে কুটো, আর এটা হচ্ছে সেই বাসা বাঁধার সময় আর কি। ব্যোমকেশ তখন হঠাৎ করে জিজ্ঞেস করে যে ওই পাখিটা কি চায় বলো তো? অজিত হ্যাঁ ওই পাখিটা ও বোধহয় ও তো মুখে কুটো, বাসা বাঁধতে চায়, ঠিক জানো? কোনো সন্দেহ নেই, না কোনো সন্দেহ নেই, প্রমাণ কোথায়? এবার অজিত বুঝতে পারে যে ব্যোমকেশের যুক্তির জালে হয়ে গেছে। আরে প্রমাণ আবার কি, এটা হচ্ছে মানে ব্যোমকেশ তখন রেসপন্ড করে অনুমান, পথে এসো। এতক্ষণ দেয়ালে হচ্ছিলে কেন তুমি? এই সিকোয়েন্সটা না শুনলে, মানে আমি নিজেও শুনে দেখেছি, এটা আন্দাজ করার কোনো উপায় নেই যে আমরা দুজনে সামনাসামনি বসে এটা রেকর্ড করিনি। তার কারণটা সম্ভবত হচ্ছে আমরা দুজনে একসঙ্গে এতদিন কাজ করেছি। এই লাইনটা যদি এরম হয়, মীর এটা কিভাবে বলতে পারে সেটা আমি জানি। কনভার্সলি একটা লাইন যদি থাকে, আমি সেটা কিভাবে এক্সপ্রেস করবো সেটা মীর জানে। তো আমাদের কখনো এই ব্যালেন্সটা রাখতে অসুবিধা হয় না। ওলি বাবালি, আহা হ্যাঁ হ্যাঁ খুব সুন্দর, এটা নখ দিয়ে সুশ্রী যাবে। আহা আচ্ছা, ঘুমিয়ে পড়ি? ওটা ঘুমিয়ে পড়ার আগে যে জিনিসগুলো আলোচনা করার দরকার ছিল, কয়েকটা কথা তো বলতে হবে আজকের ওয়েদারের জন্য। শার্লক আর ওয়াটসন যদি, আচ্ছা এক সেকেন্ড, তার আগে ও একটা দারুণ প্রশ্ন করেছে, এটার উত্তর দিয়ে দাও। ইপসিত একটা দারুণ প্রশ্ন করেছে যে আপনারা কি একসঙ্গে রেকর্ড করেছেন কোনোদিন কোনো গল্প বা কোনো সময় এরকম হয়েছে কি তোমরা একসাথে? অন স্টেজ আমরা পারফর্ম করেছি, পারফর্ম তো ডেফিনেটলি করেছো, কিন্তু রেকর্ডিং এর সময় রেকর্ডিং টেকনিকটা অ্যাকচুয়ালি ওরকম নয় যে একটা মাইকে দুজন শেয়ার করে বা দুটো মাইকে দুজন শেয়ার করে। আমার এটা শুধু মনে আছে কোনো একটা মজার গল্প, সেটা ও বাড়িতে থাকাকালীন একবার সমস্ত অ্যাক্টররা একসঙ্গে একটা মাইকের চারধারে দাঁড়িয়ে আমরা রেকর্ড করেছিলাম, কারণ ওখানে খুব দরকার ছিল টাইমিংটা। আমি টেনিদার কথা বলছি। হ্যাঁ ওভারল্যাপিং, টেনিদার ক্ষেত্রে আমরা ওইটা রেখেছিলাম কারণ অনেক ওভারল্যাপিং ছিল এইসবে, ডেলিবারেট ওভারল্যাপিং, মানে যেটা থাকতে হবে, ওটা আর একটু মজা করে করার জন্য আমরা একবার ওরকম ভাবে রেকর্ড করেছিলাম। বাট আদারওয়াইজ জ্ঞানত দীপ আর আমি একসঙ্গে একটা বা দুটো মাইক শেয়ার করে কথা বলছি, রেকর্ড করছি, দিস হ্যাজ নেভার হ্যাপেন্ড ইন দ্য 22 years that I know you. This has never happened. এবার কন্টিনিউ। হ্যাঁ, আচ্ছা ধরো শার্লক আর ওয়াটসন যদি ইংরেজ না হয়, বিহারের একটি প্রত্যন্ত গ্রামে দুটো গয়লা হতো, হ্যাঁ তাহলে সিনটা কেমন হতো? কা হো শার্লক? बहुत परेशान है। और परेशान काहे है? और परेशान है कि भाऊजी का हस्बैंड जब से फौजी में चला गया है, हाँ तो सब प्रॉब्लम ये हुआ कि उसका घर में कोई आता जाता रहता है, और वो लड़का का नाम है शोभनवा। इतना बुरा दिन आ गया है, शोभनवा का पीछे इन्वेस्टिगेशन कीजिएगा। हम शोभनवा के पीछे सिर्फ अकेले इन्वेस्टिगेशन नहीं करेंगे, आप भी हमारे साथ जाइएगा। अरे हम आपके साथ नहीं अगर गए तो एलिमेंटरी वर्क कैसे होगा? हाँ, लिस्टेड हो जो भी हो, उनको बुला के इसका पूरा खत्म करना पड़ेगा काम, कि बाबूजी का साथ काहे शोभनवा घूम रहा है घर का अंदर। ব্যাস এই স্বর্গে বসে আর্থার কনান ডয়েল অস্বস্তিতে এদিক ওদিক করছেন, যে কোনো মুহূর্তে পুনর্জন্ম হয়ে গিয়ে উনি এসে আমাদের খুন করে দিয়ে যাবেন আর কি। এটা আপনিও ট্রাই করতে পারেন, নানান রকমের ডায়ালেক্টে আপনি শার্লক আর ওয়াটসনের ডায়লগ গুলো বলার চেষ্টা করবেন। আজকের মতন সময় শেষ। সো ডাবল শার্লক কামিং আপ দিস স্যাটারডে the 19th of July. Special thanks to our man शोभन कमीला। আজকে এই লাইভে থেকে उसको क्या मिला हमें पता नहीं, लेकिन शोभन हमको बहुत ज्यादा मजा मिला।
শোভন আজকে রেকর্ড করতে এসেছিল, আমরা বললাম থেকে যা, কারণ ব্লু ফ্লাওয়ার 1-এ তো ও বীরেনের চরিত্রে অভিনয় করেছে, অ্যান্ড জ্যোতির্ময় আর তুষারকে নিয়ে এই লাইফটা গড়ে দিই। থ্যাংক ইউ সো মাচ গৌতমি, থ্যাংক ইউ। ওকে, আমরা অ্যাডাপ্টেশনের জন্য একটু থ্যাংক ইউ বলি। হ্যাঁ, থ্যাংক ইউ, এটা সুনন্দা করেছে, বাট থ্যাংক ইউ সো আমাদের মাচ। তরফ থেকে নিশ্চয়ই বলবো, হ্যাঁ, গৃহশান্তিতে অসুবিধা হবে ও না, আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। অ্যান্ড অফ কোর্স প্রদ্যুৎ, যে BGM নিয়ে প্রচুর কথা হয়েছে। BGM নিয়ে প্রচুর কথা হয়েছে এবং সেই কারণে প্রদ্যুৎকেও ধন্যবাদ। থ্যাঙ্কস টু টিম জয়েন দ্য ডটস অ্যান্ড থ্যাঙ্কস টু এভরিওয়ান ইন দ্য টিম। আপনাকে ধন্যবাদ। প্লিজ লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, আর বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। টিপে দেবেন কিরকম করে? কাট।